সে আমার জীবনসঙ্গী পর্ব ৯। আবির মাহিরাদের বাসায় নিয়ে আসে। যদিও বাসায় কেউ নেই, সদর দরজা পর্যন্ত এসে আবির বলে ওঠে, আপনি আপনার রুমে গিয়ে আরাম করুন, আর বন্ধুর তো আজকে ট্রিটমেন্ট ছিল। মাহিরা বলে, সমস্যা নেই, কালকে নিয়ে যাব। আর আপনার বাবার শরীর কেমন? আবির বলে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা থাকুন, তবে আমি আসি। মাহিরা বলে, জি, এত পথ এসেছি, আপনার বাবাকে দেখতে গেলে ভালো হতো নাকি? মিলির পাশে থাকাটা আমার প্রয়োজন, আমার সই হিসেবে। যদিও বাসায় আব্বাজানকে রাখার একটা চিন্তা ছিল, একা কোথায় রেখে যাব। আবির বলে, তাহলে তো খারাপ হবে না, চলুন একবারে তার চেক আপটাও করে নেব। এদিকে শিরিন বলছে, আশরাফ, আমি আবিরের বন্ধুদের জানিয়েছি, তারা সকলেই ভীষণ খুশি। তবে আমি তাদের বলেছি, এখন ছোটখাটো বিয়ে হলেও বড় অনুষ্ঠান সামনে হবে, আর একেবারে অনুষ্ঠানের দিনই ছেলের বউয়ের চেহারা দেখব। আশরাফ সাহেব বলে ওঠে, কেন, তুমি থাকবে না? শিরিন বলে, ছি, কি বলো, ছেলের কাজীদের সামনে আমি কি করব? আর তোমার সাথে আমি থাকবো। মিলি প্রয়োজন হলে যাবে। তোমার সিদ্ধান্তই ঠিক, ছেলেকে বিয়ে করানো লাগবে, তাও যত তাড়াতাড়ি। আশরাফ সাহেব বলে, সে কি, এ কথা তুমিও বলছো? শিরিন বলে, হ্যাঁ আমি বলছি। কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? আসলে ছেলেটা অন্য কোনো ফালতু মেয়ের সাথে জড়িয়ে যাওয়ার আগে এটাই ভালো হবে। ভালো কথা, আমার বান্ধবী শাইলার বাসা, ওকেও আসতে বলেছি। কি বলো, একটা বড় মানুষও প্রয়োজন? আশরাফ সাহেব বলে ওঠে, যা ভালো মনে করো, তবে কাজটা হাসপাতালে আমার চোখের সামনে হলে আমার তৃপ্তি লাগতো। শিরিন বলে, সত্যি? তাহলে এখানে ব্যবস্থা করার কথা তো আগে বলনি। আশরাফ সাহেব বলে ওঠে, আমি আমার চেনা জানা এক হুজুরকে বলেছি, তুমি চিন্তা করো না। বুঝলে শিরিন, দুনিয়ার কোনো কাজ করলাম না, কি নিয়ে যাব এই দুনিয়া থেকে? শিরিন বলে ওঠে, কি হবে তোমার? আমরা থাকতে কিচ্ছু হবে না, আমি ওই দিকটা দেখছি। আমি তাহলে ওদের কল করে এখানে আসতে বলি, আর শাইলাকেও নিয়ে আসি। এই যাব আর আসবো। শিরিন মোবাইলের স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে বের হয়। এরই মধ্যে আবিরের গাড়ি তার গাড়ির সামনে দিয়ে পাশ কেটে যায়। মাহিরা গাড়ি থেকে নামে, আর মাহিরার বাবা বলছে, আমি ব্যথা নিব না, মেডিসিনও খাবো না, ওই পাগলটার কাছে যাব না। মাহিরা বলে, আব্বাজান, কিচ্ছু হয়নি, আমরা আজকে ঘুরতে এসেছি, শান্ত হন। আবির বলে, আমি যদি পাগলটাকে ঢিসুম ঢিসুম দিয়ে মেরে দিই তাহলে? মাহিরার বাবা বলে, সত্যি সত্যি বলছো? মজা হবে অনেক। আবির হাসতে থাকে মাহিরার বাবার কাণ্ড দেখে। তারা ভেতরে প্রবেশ করতেই মিলি তাদের সামনে পড়ে। মিলি কান্না করতে করতে বলে, ভাইয়া তুই এসেছিস? পাপা। আবির বলে ওঠে, কিরে, কি হয়েছে? তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলি? আর কি হয়েছে পাপার? মিলি বলে, মাম্মা মাত্রই বের হয়ে বলল একটু পরে আসছে। আমি ভাবলাম তাহলে পাপার কাছে গিয়ে বসি। রুমে ঢুকতেই দেখি পাপা কেমন যেন করছে। মাম্মাকে কল করেছি, কিন্তু কল যাচ্ছে না, তাই ছুটে এলাম। আবির ছুটে যায়, দরজার সামনে গিয়ে ওয়াশ গ্লাস দিয়ে দেখছে আশরাফ সাহেবকে ঘিরে আছে কয়েকজন ডক্টর। খান সাহেব বলে কথা, সবাই সবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই ভেতরে যায়। আবির তার বাবার দিকে চেয়ে থাকে। তার এমন কষ্ট দেখে আবিরের সহ্য হচ্ছে না। আশরাফ মিটমিট করে চোখ খোলে আর শ্বাস ঘন হয়ে বলে, আবির। আবির দৌড়ে তার বাবার কাছে যায় আর বলে, পাপা, এই যে আমি। কি হয়েছে তোমার? এই দেখো, আমরা সবাই এখানে, তোমার চিন্তা কিসের? মাহিরার দিকে কাঁপতে কাঁপতে হাত উঠিয়ে তাকে ইশারা করে, এখানে এসো। মাহিরা মিলির দিকে তাকায়। মিলি সম্মতি জানায়। মাহিরা টিপ টিপ পায়ে হেঁটে তার পাশে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। আশরাফ সাহেব শান্ত গলায় সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। তারপর বলে, তোমার তো এখন সাথে কোনো গার্জিয়ান নেই, কাকে যে বলি? মাহিরা বলে, জি, আমার আব্বাজান আছে এখন, আপনি দয়া করে একটু শান্ত হন। আশরাফ সাহেব বলেন, কোথায় তিনি? মিলি মাহিরার বাবাকে সামনে এনে বলল, এই যে। আশরাফ সাহেব বলে, ভাইজান, আপনি আপনার চোখের মণিকে আমার ঘরে আসার অনুমতি দিন, তাকে আমার ছেলের সঙ্গে বিয়ের জন্য অনুমতি দিন। আমার জানা মতে আপনার মেয়েকে আমি সঠিকভাবেই বিবেচনা করেছি আমার পরিবারের জন্য, কিন্তু সে সেখানে নিজেকে মানাতে পারবে কিনা তা আমার জানা নেই। আমার পরিবারের পরিবর্তন ও শান্তির জন্য আমার ঘরে এমন একজন মেয়েরই প্রয়োজন, যে কিনা আমার পরিবারকে ইসলামের আলোয় আলোকিত করবে। আপনার মেয়েই পারবে বলে আমি আশাবাদী। আপনি কি রাজি আপনার মেয়েকে আমার মেয়ে করতে? দয়া করে আমাকে ফেরাবেন না ভাই। মাহিরার বাবা বলে, বিয়ে? মাহিরার? মাহিরা, তোমার বিয়ে কত মজা হবে, বিয়ে হবে বন্ধুর সাথে। আবিরের বাবা তার মানসিক অবস্থা বুঝতে পেরেছে, তাই তিনি মাহিরাকে জিজ্ঞেস করেন, মাহিরা, তুমি কি রাজি এই বিয়েতে? মাহিরা জিজ্ঞাসার সুরে বলে, জি। আবিরের বাবা বলে ওঠে, আলহামদুলিল্লাহ, বিয়ের ব্যবস্থা করা হোক। এখানে এই মুহূর্তেই আমি নিজের চোখে ছেলের বিয়ে দেখব আমার পছন্দ করা মেয়ের সাথে। মাহিরা আবির অবাক হয়ে তাকিয়ে আছে। যদিও আবিরের জানা ছিল তার বিয়ে, কিন্তু পাত্রীর সম্পর্কে তার ধারণা ছিল না। তার পছন্দের মানুষের সাথে যে তার বিয়ে হবে তা সে জানত না। আর মাহিরা তো জানেই না তার বিয়ে, তাও আবার এখন, তাও আবার মিলির ভাইয়ের সঙ্গে। আশরাফ সাহেব বলে ওঠে, মিলির মা, কাজীকে ডাকো। সে কি আসেনি? তাকে ফোন করেছিল তো। শিরিন কোথায়? সে কি ছেলের বিয়ে উপভোগ করবে না? এখন বাইরে যেতে হলো তার?
মিলি বলে, আমি কাজী সাহেবকে ডেকে আনছি, উনি বাইরে আছেন, তুমি শান্ত হও। কি হবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মাহিরা। ওর বিয়ে, একটা মানসিক প্রস্তুতিও নেই যে ওর। আর বাবাও তো খুব খুশি, তবে সে কি রাজি সম্পর্কটাতে? কি করা উচিত তার? মাহিরা বাইরে তার বাবার কাছে যায় আর বলে, আব্বাজান, আপনি কি রাজি এই সম্পর্কে? মাহিরার বাবা মাহিরার মাথায় হাত রেখে বলে, দেখবি তুই অনেক সুখী হবি, বন্ধু খুব ভালো, তোকে প্রাপ্য সম্মান দেবে, তুই ভালো থাকবি। মাহিরা জানে তার বাবা আবিরকে খারাপ জানে না, আবির বেশ যত্ন করে তার, এর চেয়ে আর কি চাই মাহিরার। এদিকে আবির হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কি করে হলো? আশরাফের হাত ধরে সে কখন থেকে দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে আছে আর মনে মনে ভাবছে, আল্লাহ আপনিই করেছেন, আপনি এই বান্দার মন বুঝেছেন, তাই না? ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসে। ইতিমধ্যেই কাজী হাজির। মিলি শিরিনকে কল করেই চলেছে সেই শুরু থেকে, কিন্তু তার ফোনে সংযোগ দেওয়া যাচ্ছে না। মিলি মনে মনে ভাবে, মাম্মা তো আসেনি, তাকে রেখে বিয়ের কাজটা শুরু করা কি ঠিক হবে? বুঝতেছি না। আর এদিকে তো কলও যাচ্ছে না, তার উপর পাপার এই কন্ডিশন। কাজী সাহেব মিলিকে উদ্দেশ্য করে বলে, ছেলে মেয়েকে এখানে নিয়ে আসুন মা। মিলি বলে, জি। মাহিরা চলো সোফায় বসবে। মাহিরা বলে, আমার এই পর্যায়ে কি করা উচিত বা কি বলা উচিত আমার জ্ঞানে আসছে না মিলি, হঠাৎ সব করা কি ঠিক হবে? তার উপর তোমার মা এখানে নেই। মিলি বলে, আমি যতদূর জানি পাপার সাথে মামার কথা হয়েছে, আর তুমি চিন্তা করো না, আল্লাহ তো আছেন, শুধু এটা বলো মন থেকে তুমি রাজি কিনা এই বিয়েতে। মাহিরা মিলির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মিলি বলে, আচ্ছা বুঝতে পেরেছি, একটু ভয় লাগা স্বাভাবিক, কিন্তু যদি তোমার মন না মানে তবে বিবাহ কার্যক্রম বন্ধ রাখা হবে, তুমি নিজের মন্তব্য আমাকে জানাও। মাহিরা পেছন ফিরে আশরাফ সাহেবের মুখের দিকে একবার তাকায়। বুকের উপর কত শত ইলেকট্রনিক যন্ত্র তার জোকের মতো রয়েছে, কখনো কখনো শ্বাস ঘন হয়ে আসে, অক্সিজেনের মাস্ক মুখে, চোখটায় যেন আশার দ্বীপ জ্বলে আছে। অন্যদিকে মাহিরা তার বাবার দিকে তাকিয়ে, সে আবিরের পাশে বসে আছে, তার বন্ধুর বিয়ে। মাহিরা মনে মনে ভাবে, আব্বাজান, আমি জানি না আপনার মানসিক অবস্থা ঠিক থাকলে তারা যেই মতামত দিয়েছে তা গ্রহণ করতেন কিনা। এরা আমার জন্য অনেক করেছে, আপনি এখানে কতই না ভালো আছেন। সবকিছু চিন্তা ভাবনার পর মাহিরা বিয়েতে সম্মতি জানায়। মিলি বলে ওঠে, আলহামদুলিল্লাহ। মাহিরার বাবা তো ভারী খুশি, আর বেডে শুয়ে আশরাফ পলক পলক চোখে তা দেখছে। অবশেষে দুজনের সম্মতিতে বিয়ে সম্পন্ন হলো। সবাই মোনাজাতে আমিন বলল। আর শিরিনের আগমন। শিরিন বলে ওঠে, কি হচ্ছে এখানে? ইনি কে? আর এখানে? হঠাৎ চোখ পড়ে তার মাহিরার দিকে, টেবিলে কিছু পেপারও দেখতে পাচ্ছে, পাশে খেজুর। শিরিন উচ্চস্বরে বলে ওঠে, কি হচ্ছে এসব? আমাকে কেউ বলবে? মিলি বলে ওঠে, বিবাহ মাম্মা। শিরিন বলে ওঠে, হোয়াট? আশরাফ, তুমি এই মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো? ওকে পছন্দ হয়েছে তোমার? এ আমাদের পরিবারের উন্নতি করবে বলে তুমি আশা করছো? এ তো আমার ছেলে মেয়েকে আগে থেকেই বশ করেছে, এ করবে আমাদের ভালো। তুমি কি করে ভাবলে? ওর কি যোগ্যতা আছে আমাদের বংশের বউ হওয়ার? আশরাফ সাহেব বলে ওঠে, তোমাকে বলা হয়েছে সবটাই, এখন উল্টোপাল্টা প্রশ্ন করা বোকামি ছাড়া আর কিছুই না। শিরিন বলে ওঠে, এই মেয়ের সাথে আমি আমার আবিরের বিয়ে মানি না। আশরাফ সাহেব বলে ওঠে, আমি এও তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমার মতামতের ওপর তুমি রাজি কিনা। কই, তখন তো তুমি এমন অদ্ভুত প্রশ্ন করনি, উল্টো আমার মতামতকে তুমি সম্মান করেছো, আমাকে বলেছো তুমি যা করছো একদম ঠিক করছো, তাছাড়া ওদের দুজনের সম্মতিতেই এখানে বিয়ে হয়েছে। শিরিন বলে ওঠে, তাই বলে আমাকে একবার বলার প্রয়োজনও মনে করনি আশরাফ? মিলি বলে ওঠে, মাম্মা, আমরা সবাই তোমাকে অনেকবার কল করেছি, কিন্তু কল সংযোগ সম্ভব হচ্ছিল না, তার উপর তুমি কোথায় তাও আমাদের জানা ছিল না। শিরিন বলে ওঠে, আমি একটু বাইরে গেলাম আর এত সব কুৎসিত ঘটনা ঘটে গেল। আবির গম্ভীর সুরে বলে ওঠে, মাম্মা, একে তো আমি নিজেও জানতাম না আমার কার সাথে বিয়ে হচ্ছে, দ্বিতীয়ত তোমাকে বলা হয়েছে আমার বিয়ে, সেখানে তুমি ছিলে না, এখন বিবাহ নামের পবিত্র জিনিসকে তুমি কুৎসিত রূপ দিচ্ছ। শিরিন বলে ওঠে, আবির, বাবা আমার, তুই ওকে এই মুহূর্তে ছেড়ে দে, আমি জানতাম না, তুইও জানতি না এই মেয়ের সাথে তোর বিয়ে, আমি তোকে তোর মতো তোর পছন্দ হয় এমন মেয়েকে আনবো। আবির বলে ওঠে, মাম্মা, আমার পছন্দের মানুষের কথা বলছো না? হ্যাঁ, আমি জানতাম না ওর সাথে আমার বিয়ে, কিন্তু আমার পছন্দের মানুষ মাহিরাই, এখন সে আমার বিবাহ করা স্ত্রী, তার সম্পর্কে অবশ্যই আমি স্বামী হিসেবে আনাপ শোনাপ কথা মানব না। যাই হোক, এখন পাপার এই অবস্থা, এসবের মধ্যে এগুলো না বলাই বেটার নয় কি? শিরিন বলে ওঠে, হ্যাঁ, এগুলো বলা ঠিক না, এমন সময় আমাকে না জানিয়ে আমার ছেলের বিয়ে দেওয়া ঠিক। আবির, তুমি ওকে মুখেই তালাক দাও, এই মেয়ে তুমি ডিজার্ভ করো না। আবির চিৎকার করে বলে ওঠে, মাম্মা, ব্যাস যথেষ্ট হয়েছে। রাগে আবিরের চোখ লাল হয়ে গেছে, চোখে কিছুটা পানি ছুঁই ছুঁই। আবির নিজেকে ধরে রাখতে পারছে না বলেই সে বাইরে চলে যায়। মিলি বলে, মাম্মা, এদিকে বাবার অবস্থাও ভালো ছিল না, আমরা তার কথা মতোই আর তাড়াহুড়োতেই ছিলাম, কিন্তু তোমার কথাও ভুলিনি, তোমাকে কল করা হয়েছে, এই দেখো কল লিস্ট। শিরিন বলে, হ্যাঁ, এখন আর কত বলবে সবাই, আমি এই বিয়ে মানি না। রেগেমেগে বেরিয়ে যায় শিরিন। মাহিরা মিলি দাঁড়িয়ে আছে। মিলি বলে, তুমি মনে কিছু নিও না, সব ঠিক হয়ে যাবে। মাহিরা বলে,
তাকে কেন বলা হয়নি? এটা তো সত্যি অন্যায় হয়েছে, তার হক আছে রাগ করার। মিলি বলে, আহা তুমি দয়া করে ভুল বুঝো না, মাম্মা সবটাই জানতো, কিন্তু পাত্রীকে সে জানতে চায়নি। যেহেতু পাপার বক্তব্যে সে রাজি ছিল, এখন তো হাই হাই করলে কাজ হবে না। মাহিরা বলে, ছি এটা কেমনটা লাগে বলো তো, দেখলেই তো তিনি কেমন করে চলে গেলেন। মাহিরার বাবা বলল, আমি বাসায় যাব, এখানে ভয় ভয় লাগছে। মিলি বলে, আমি তো আঙ্কেলের কথা ভুলেই গিয়েছিলাম, ওনাকে কিছু খাবার খাওয়ার ব্যবস্থা করে দিই। কি খাবেন, আপনার কি পছন্দ? মাহিরা বলে, না থাক ঝামেলা করো না, আমি বাসায় নিয়ে যাচ্ছি, তার আগে ওনাকে চেক আপে নেওয়া দরকার। মিলি বলে, আচ্ছা আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, দাঁড়াও। মাহিরা বলে, না না প্রয়োজন নেই, তাকে বিরক্ত করো না। মাহিরার বাবা বলে, আমি কেক খাবো আন্টি। মিলি বলে, আমিও আপনার আরেকটা মেয়ে, আমাকে মিলি বলে ডাকবেন। আপনি এখানে বসুন, আমি এখনই ব্যবস্থা করছি। মাহিরা তুমি পাপার কাছে একটু থাকো। মাহিরা বলে, আচ্ছা ঠিক আছে। মিলি চলে যায়, গিয়েও পিছন ফিরে ডাক দেয়, ভাবি। মাহিরা কিছুটা লজ্জা পায়। মাহিরা আশরাফের পাশে গিয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ পর আশরাফ দেখে মাহিরা তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। আশরাফ বলে ওঠে, এখানে বসো মা, দাঁড়িয়ে কেন? মাহিরা বলে, না না সমস্যা নেই, আমি ঠিক আছি, আপনার কথা বলুন, এখন শরীর ঠিক আছে তো? আশরাফ সাহেব বলে ওঠে, তোমাকে এখানে অনেক রকম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে পারে, আমি জানি মা, তুমি হাল ছাড়বে না। আমার পরিবারটাকে গুছিয়ে দিতে পারবে তো মা? আমাদের সত্যিই সবার দিনের আলো প্রয়োজন। আমি এতটা বছর আমার স্ত্রীকে ভুল ভেবে অভিমানে ছিলাম। যদি তাকে আমি ইসলামের জ্ঞান সম্পর্কে জানাতাম, নিজেও জানতাম, তবে এমন পরিস্থিতি হতো না। এখনকার জেনারেশন এমন ফ্রি মিক্সিং, যেখানে বন্ধুই তো, ভাবিই তো, কাজিনই তো, ভাবতে ভাবতেই মজা থেকে কত রকম পাপে লিপ্ত হচ্ছি সবাই। ফ্রিডমকে হাত করে নিচ্ছে শয়তান। আশরাফ পিছনে লক্ষ্য করে মাহিরার বাবা দাঁড়িয়ে আছে। মাহিরার বাবাকে উদ্দেশ্য করে আশরাফ সাহেব বলে ওঠে, আসেন আসেন বেয়াই, আপনার সাথে কথা বলি, কথাই হলো না আপনার সাথে ঠিক মতো। মাহিরা বলে, আসলে আব্বাজান একটু। আবিরের বাবা বলে ওঠে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, প্রথম সাক্ষাতেই। আসেন আসেন, আমি আর বেয়াই সাহেব কথা বলি। আবির একা বসে আছে ক্যাফেতে। সে ক্যাফের গ্লাস থেকে খেয়াল করলো মাহিরা হসপিটাল থেকে বেরিয়ে ডানে বামে তাকাচ্ছে, হয়তো তাকেই খুঁজছে। আবির ভাবে, আমার কি এখন তার সামনে যাওয়া ঠিক হবে? যদি আমাকে খুঁজতে গিয়ে নিজেও হারিয়ে যায়? এদিকে মাহিরা মনে মনে ভাবছে, কোথায় পাবো, হঠাৎ কোথায় বা গেল? তিনি কি জানেন না রাগ শয়তানের পক্ষ থেকে আসে? পেছন থেকে আবির বলে ওঠে, এখানে কি করছেন? মাহিরা হঠাৎ আবিরের কণ্ঠ পাওয়াই চমকে ওঠে আর বলে, জি কিছুক্ষণ পর আব্বাজানকে চেক আপে নিতে হবে তো তাই। আবির বলে, তাই কি? মাহিরা বলে, তাই। আবির বলে, তাই তাই তাই, যাই হোক সোজা বললেই হয় আমাকে খুঁজতে এসেছ। মাহিরা বলে, না মানে। আবির বলে, হয়েছে, আমি এখন তোমার পর নই যে, ইয়ে মানে জি, তাই এসব বলতে হবে। মাহিরা বলে, জি? আবির বলে, আবার জি? মাহিরা বলে, জি আচ্ছা, না মানে আচ্ছা। আবির বলে, চলো আমার সাথে। মাহিরা বলে, জি কোথায়? আবির কিছুটা ঝুঁকে মাহিরার বড় বড় হয়ে বলে, আমাকে এখনো বিশ্বাস হয়নি বুঝি? মাহিরা আবিরের চোখে চোখ রাখতেই আবার সরিয়ে ফেলে, অভ্যেস নেই তো তার। মাহিরা হ্যাঁ সূচক মাথা নাড়ে, অর্থাৎ আবিরকে তার বিশ্বাস আছে। মাহিরার বাবাকে নিয়ে ডক্টরের কাছে এসেছে মাহিরা আর আবির। ডক্টর বলছে, ওনার কিছুটা উন্নতি দেখছি আবির, কিন্তু উনি বেশ ভয়ে ভয়ে সময় কাটান মনে হচ্ছে, তার মধ্যে ভয় কাজ করে। এমন পেশেন্ট আমি 10 জনের মধ্যে একজন পেয়েছি। ধরুন মারধর, বিভিন্ন রকম অত্যাচারের শিকার হয়, বা ট্রামাটিক ইনজেকশন বারবার পুশ করা, এক কথায় স্বেচ্ছায় পাগল করা বললেও চলে। কি ডেঞ্জারাস ভাবা যায়। আবির মাহিরার দিকে তাকিয়ে দেখল, তার নিকাব চোখের পানিতে ভিজে গেছে, যা স্পষ্ট। সে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না, কারণ এখানে যা বলেই সান্ত্বনা দেবে সেটাই অযথা। আবির বলে, কি করা প্রয়োজন ডক্টর? ডক্টর বলে, মেডিসিন তো চলবেই, তাকে সময় দেবেন, গল্প করবেন, খেলতে পারেন, ঘুরতে নিয়ে যেতে পারেন, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে দেবেন। আর হ্যাঁ, সবচেয়ে মূল্যবান কথা, তার সামনে কোন রকম তর্ক, ঝগড়াঝাটি, মারামারি ইত্যাদি করবেন না। এতে তার মাথায় প্রেশার তৈরি হবে, এতে একেবারে মানসিক অবস্থা বিকল হয়ে যেতে পারে। সুতরাং তার দিকে বিশেষ খেয়াল রাখবেন। আবির আর মাহিরা বের হয়। আবির মাহিরার বাবাকে বলে ওঠে, বন্ধু আজকে কি ভয় লেগেছে ডক্টরকে? মাহিরার বাবা বলে, একদম না, সে কত ভালো, আমাকে 3টা চকলেট দিল। আবির বলে, এবার থেকে আসবে, চেক আপ করাবে কেমন? আচ্ছা চলো কিছু খেয়ে নিই, সামনে একটা ভালো রেস্তোরাঁ আছে, তোমার ওষুধেরও সময় হয়েছে, আর তোমার রাজকন্যাও তো কিছু খায়নি সারাদিন। আবির পিছন ফিরে দেখে মাহিরা আস্তে আস্তে হাঁটছে, চোখের পানি বাদ মানছে না মাহিরার। আবির বলে ওঠে, মাহিরা কোনো সমস্যা নাকি শরীর খারাপ? মাহিরা বলে, মানুষ কত রকমের তাই না? কেউ মানুষকে সুস্থ করতে ব্যস্ত, সেও মানুষ। কেউ স্বেচ্ছায় পাগল করতে ব্যস্ত, সেও মানুষ। আবির বলল, মানুষ নয়, মানুষ নামের অমানুষ তারা। আপনি চিন্তা করবেন না, বন্ধুকে ডক্টরের মোতাবেক সবটা করালে ঠিক হয়ে যাবে। প্রয়োজনে বিদেশে নিয়ে উন্নত মানের ট্রিটমেন্ট করাবো।
মাহিরা বলে ওঠে, না জানি কত অত্যাচার সহ্য করেছে আমার আব্বাজান, আর পেপারগুলোরও তো আদা পাতা পেলাম না। আম্মাজানের কি অবস্থা তাও জানা নেই। আবির বলল, পেপার? কোন পেপারগুলোর সাথে আপনার আম্মার সম্পর্ক? আর ভালো কথা বলেছেন, আপনাকে বলাই হয়নি, আপনার হারিয়ে যাওয়া পেপারগুলো আমার কাছে আছে এখন। মাহিরা বলে, কি সত্যি বলছেন? আমার কালকের মধ্যে কাগজগুলো প্রয়োজন, আমাকে পেপারগুলো কি দিতে পারবেন আজকের মধ্যে? আবির কিছু বলল না, কারণ মাহিরার এমন তাড়াহুড়ো অবশ্যই শয়তানের পক্ষ থেকে আসে, আর সে বুঝতে পেরেছে এখানে কিছু ঝামেলা আছে। সে আস্তে ধীরে এই নিয়ে কথা বলবে ভেবে নেয়। তারা একটি টেবিলে বসে। আবির বলে, আপনি বসুন, আমি মিলিকে কল করে ওইদিকে খবর জেনে নিই। মাহিরা বলে, জি আচ্ছা। বেশ কিছুক্ষণ পর মাহিরার ফোনে একটা মেসেজ আসে। কি আপা, ঘোমটার নিচে খ্যামটা নাচে, পোলা নিয়ে ঘোরাঘুরি, আর ভালোই তো, তোর বাপ তো অনেক আরামায় এসে আছে। বাহ, সে নিজে তো কিছু পেল না, আমাদের কেউ দিল না, ভাবা যায় কিরকম জেদি। হাতে আর একবার পাই না, ছেড়ে দেব না। তোর মা কালকে থেকে হুঁশে এলো, তার স্বামীকে দেখার জন্য উতলা হয়ে আছে। ওনাকে সান্ত্বনা তো দিতে হয়, তাই না? বললাম কালকে দেখতে পাবি, হয় বাঁচবি না হয় মরবি, একেবারে খালাস। শেষ অংশ পড়ে মাহিরার হাত থেকে ফোন পড়ে যায়, আর মাহিরা কাঁদতে থাকে। যা আবির দেখতে পায়, কারণ তখনও সে মাহিরার পেছনেই ছিল। আবির দৌড়ে আসে। মাহিরা, কি হয়েছে, হঠাৎ এমন করছো যে? মাহিরা বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো আবির তার বাহু ধরে কিছু জিজ্ঞেস করছে, কিন্তু তার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। মাহিরা আবিরের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে আর ভাবে, আপনি আমাকে অনেক ভালোবাসেন, তা আমার বুঝতে বাকি নেই, সেই শুরু থেকে এখন পর্যন্ত, যখন সম্পর্কে শুরু হয়নি। কিন্তু আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আর কয়েক ঘন্টার বিয়েতে আমিও আপনার মায়ে বেঁধে গিয়েছি। হারাতে পারবো না, তবে কিছু হতেও দেব না। অনেক আঁচ সহ্য করেছেন আপনি আমার জন্য। অন্যদিকে আব্বাজান আর আম্মাজান, তারা আমি পৌঁছানোর আগেই আব্বাজানকে তুলে নিয়ে ক্ষতি করুক আর আমাকে আবার থ্রেট দিক। অন্যদিকে আম্মাজান বিপদে, তাকে বাঁচাতে হলে কাগজপত্র সব দিতে হবে যা আপনার কাছে আছে। বীরু হয়তো জানে না এখন আপনি আমার স্বামী, নয়তো আপনাকেও জোর জবরদস্তি করে হলেও এর মধ্যে জড়াবে। আমি চাই না এসবে জড়িয়ে আপনার কোনো ক্ষতি হোক, এমনটা কখনো আল্লাহ না করুক। আবির বলে ওঠে, কি হলো, তাকিয়ে আছো যে? আরে বাবা, দুজন আব্বুই, তোমার আর আমার আব্বাজান ঠিক হয়ে যাবে। দেখো তো চোখের পানিতে বন্যা হয়ে যাচ্ছে। বন্ধু, তোমার মেয়েকে বকা দাও তো। মাহিরার বাবা বলে ওঠে, মাহিরা, তোমাকে বকা দিলাম। মাহিরা এবার হেসে ওঠে। আবির মনে মনে বলে, আমি জানি আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। নিকাবের আড়ালে এখন যে হাসিটা ফুটেছে তা আমি রাখার চেষ্টা করব। আল্লাহ আমাকে আপনাকে আরও বেশি ভালোবাসার তৌফিক দান করুক। খাওয়া দাওয়া শেষে আবির বলে, আচ্ছা আপনি বন্ধুকে নিয়ে বের হন, আমি আরও কিছু খাবার প্যাকেট করে নিয়ে আসছি, সেখানে প্রয়োজন হতে পারে। মাহিরা আবিরের দিকে তাকিয়ে আবার বলল, জি আচ্ছা, বলেই চলে গেল। চারপাশে তাকাচ্ছে মাহিরা। এদিকে আবির বলছে, আপনি ভেবেছেন আবির আপনার হাত ধরেছে ছেড়ে থাকার জন্য, আপনাকে যে কেউ ভয় দেখাচ্ছে এখনো আর বুঝতে বাকি নেই। টেবিলের নিচের ফোনটা আবির তোলে, গ্লাসটা ভেঙে গেছে। আবির মেসেজটা পড়তে পারছে না। আবির তার ফোন নাম্বারে মেসেজটা সেন্ড করে এবং মেসেজটা পাওয়া মাত্রই পড়তে থাকে আর বলে, ওকে মাহিরা, আমি আছি আর থাকবো। আপনার সাথে হিসেব আমার পরে হবে। আর আপনি হয়তো ভুলে গেছেন আমি চিঠিটা পড়েছিলাম, এদিকটা আমি দেখছি, আমাকে আপনি জানাবেন না, জ্ঞানী মানুষ। ফোনের সাথে সাথে নিজের ব্রেনটা ফেলে গেছে এখানে। বলেই আবির হাসি দিল। মাহিরা বাইরে আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির পেছন থেকে ভু করে ওঠে। মাহিরা চমকে যায়। আবির বলে, এত ভয় কেন তোমার, কিছু লুকাচ্ছ নাকি? মাহিরা থতমত খেয়ে বলে, কই না তো। আবির বলে, আমাকে ছেড়ে এবার পালিয়ে যাবে না তো? এমন দিন হলে আল্লাহ যেন আমাকে তুলে নেয়। মাহিরা বলে ওঠে, ছি কি বলছেন আপনি এসব, থামুন দয়া করে। আবির বলে, আরে শান্ত হও, আমি তো শুধু ফান করছিলাম, আর তুমি দেখি সত্যিই মেনে নিলে। মাহিরা বলে, এভাবে আর ফান করবেন না কখনো, আর আমি হসপিটালের রাস্তা চিনি, আল্লাহ হাফেজ। মাহিরা যে অভিমান করেছে এটা আবির বুঝতে পারে, তাই সে বলে ওঠে, আমার বলা কথা যেন সত্যি না হয়ে যায়, ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু। মাহিরা বলে, এখন কেমন লাগে? আবির হাসতে থাকে আর বলে, আচ্ছা মাপ চাচ্ছি, চলুন। এদিকে শিরিন বাসায় গিয়ে তোলপাড় শুরু করেছে সবার সাথে। ভালো আচরণ তো কাজের লোকেরা কখনোই পায়নি, আজকে যেন আকাশ ভাঙা গর্জন বাড়িতে। শিরিন চিৎকার করে বলছে, মণি, এই মণি। মণি দৌড়ে হাজির হয় আর বলে, জি ম্যাডাম। শিরিন বলে, মরেছিলি নাকি, কখন থেকে চেঁচাচ্ছি? মণি বলে, ছাদে কাপড় চোপড় দিতে। মণির কথা শেষ না হতেই শিরিন বলে ওঠে, চুপ, একদম চুপ, যা আমার জন্য ডার্ক কফি নিয়ে আয়। শিরিন ভাবতে থাকে, হলোটা কি আজ, সে কি স্বপ্ন দেখছে নাকি? সব কেমন যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রথমে মিলির পরিবর্তন, তারপরে আবিরের পরিবর্তন, এখন আশরাফ তাদের বিয়েও করিয়ে দিল। পেয়েছেটা কি? আমি শিরিন, আমার ছেলে মেয়েদের আমি হস্তান্তর করব না, আর আশরাফকেও আমি দেখছি। কি যোগ্যতা আছে ওই মেয়ের? চেনা নেই, জানা নেই, পরিচয় নেই, সে আমার ছেলের বউ, গাইয়া মেয়ে। লাইক সিরিয়াসলি, শান্তিতে থাকতে দেব না আমিও শেষটা দেখে ছাড়বো। আমার ছেলে আজ আমাকে কতগুলো মানুষের সামনে কথা শোনালো, বউ পেয়ে মাকে 1 মিনিটেই ভুলে গেল।
কি জাদু করেছে এই মেয়ে সবাইকে? না না শিরিন, এটা বাড়তে দেওয়া যাবে না, নিজের মতো করে ঠিক করতে হবে। ভোরবেলা রাতটা হসপিটালেই কাটিয়ে দেয় তারা। মাহিরা নামাজ পড়া শেষ করেছে। মোনাজাতে নিজের দুঃখ কষ্ট ও সুখের জন্য শুকরিয়া জানাতে ভোলেনি সে। আশরাফ সাহেব মাহিরা এবং আবিরকে উদ্দেশ্য করে বলে, তা আজকে তো বাসায় যাও তোমরা, এখানে তোমার বন্ধুরও কষ্ট হচ্ছে। আবির বলে, হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে, তাহলে কেবিনে কে থাকবে? আবির মাহিরাকে উদ্দেশ্য করে বলে, এখন শোনো, আমি বাসায় সব ব্যবস্থা করে রেখেছি, বাবাকে নিয়ে বাসায় যাও। মাহিরা চিন্তা করে এখন এখান থেকে গেলে বাসা থেকে বের হতে পারবে না, আর এখানে থাকলে আবির হাজারটা প্রশ্ন করবে, তার চেয়ে বাসায় যাওয়াই ভালো। কিন্তু বাবাকে এই অবস্থায় হসপিটালে রেখেও যেতে ইচ্ছে করছে না। অন্যদিকে আম্মাজানকে আনার আজকেই শেষ দিন, এরপর কি হবে কিছুই মাথায় ধরছে না আর। আবির বলে ওঠে, কি ভাবছ? মাহিরা বলে, কিছু না তো, চলুন। কিন্তু বাবাকে এখানে এভাবে অসুস্থ রেখে আমি কি করে যাই? আবির বলে, আচ্ছা বিকেলে আবার আসবে না হয়। মাহিরা বলে ওঠে, আমরা কি আগের বাসায় যেতে পারি না? আবির মনে মনে বলে, মাহিরাকে এখন ওখানে না পাঠানোর কারণ বললে ভয় থাকতে পারে। আমি জানি না আল্লাহ আপনি কার নসিবে কি রেখেছেন, আপনি আমাদের সবাইকে হেফাজতে রাখবেন। আজকের দিনে অন্তত মাহিরার মাকে সহি সালামতে যেন আনতে পারি। আবির চাচ্ছে মাহিরা এসব একা করতে পারবে না, সে সামলে নেবে। মাহিরাকে সাইডে রাখছে, সে জানে তাকে এখন আলাদা করলে এসে তার বাবাকে রেখে বের হবে না। আর এখানে মাহিরা ভাবছে আবিরকে ক্ষতির মুখে ফেলবে না, তাই সে নিজেই প্রাণের ঝুঁকি নিয়ে বীরুর কাছে যাবে, যা সে মনে করেছে আবিরের অজানা। আবির এদিকে আর এক চিন্তায় আছে, শিরিন তাকে একা পেলে কতই না কথা শোনায়। মাহিরা বলে, একটা কথা বলবো, গাড়ি চালানোর সময় চিন্তা করা ঠিক না, এতে অন্যমনস্ক হলে বিপদ। আবির গাড়ি সাইড করে আর বলে, তোমার হাতটা ধরতে পারি? মাহিরা পেছনে বাবার দিকে লক্ষ্য করে, সে ঘুমিয়ে পড়েছে। মাহিরা হাত বাড়িয়ে দিয়ে বলে, জি। আবির মাহিরার হাতটা নিজের বুকে রেখে দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে, মাম্মা যাই বলুক কিছু মনে নিও না, আজকে তো আমরা কেউ বাসায় নেই, মাম্মা আছেন, তুমি আর বন্ধু বাবা। আজকের দিনটা একটু সামলে নাও, কালকে তো পাপাকে রিলিজ দেবে, তখন আমরা বাসায় থাকবো। আমি কিছু খাবার দিয়েছি ব্যাগে, তাই খেয়ে নিও। বন্ধু বাবাকে বা তুমি আপাতত মাম্মার কাছে যেও না, একা পেয়ে কেমন রিয়াক্ট করবে কে জানে। মাহিরা বলে, এর জন্য দাঁড়িয়ে আছেন গাড়ি সাইড করে, আপনি নিশ্চিন্তে থাকুন। আর মা যাই বলুক আমি মনে কিছু নেব না, আমার মা আমাকেই তো বকবে নাকি? আবির ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মাহিরা বলে, এবার চলুন। আর ভালো কথা, বাসায় গিয়ে পেপারগুলো আমি একটু চেক করব, যদি সময় নিয়ে বের করে দিতেন। আবির বলে, অবশ্যই। মাহিরা মনে মনে বলে, মিথ্যে বললাম মওলা, আমাকে মাফ করে দিও, আমার প্রিয় মানুষটার সঙ্গেই মিথ্যে বললাম। আবির মনে মনে ভাবে, অর্ধেক পেপার তো জায়গা মতোই গেছে, আর কিছু পেপার এখানে, মাহিরা আবার বুঝতে পেরে যাবে না তো। মাহিরা, আপনি একা যাবেন, নিজেকে ক্ষতিতে ফেলবেন, তাও আমাকে জানাবেন না? তবে কি আমাকে ভালোবাসার বাঁধনে জড়িয়ে ফেলেছেন? গাড়ি থামে খানবাড়ির সামনে। বাসায় ঢুকতেই বাড়ি অন্ধকার দেখে সবাই। এ কি, বাড়িতে লাইট নেই কেন? সামনে দারোয়ান নেই, কাউকেই দেখতে পাচ্ছি না, সবাই কোথায়? আবির ডেকে ওঠে, মাম্মা মাম্মা, কি ব্যাপার, সারা শব্দ নেই? মাহিরা, আপনি এখানেই দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা। হঠাৎ লাইট জ্বলে ওঠে আর সবাই একত্রে চিৎকার করে বলে, ওয়েলকাম 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 হোম মাই সান অ্যান্ড মাই ডটার। এসো এসো, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো মাহিরা মা, ভেতরে এসো। আবির আর মাহিরার সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। মাহিরার হাত ধরে বাড়ির ভেতরে আনে শিরিন। বাড়ির কাজের লোক, দারোয়ান সবাই একত্রে খাবারের আয়োজন করা হয়েছে, যেখানে কিনা তারা শিরিনের কাছেও ঘেঁষতে পারত না, আর শিরিন সেখানে তাদের নিয়ে আয়োজন করেছে, তাও আবার মাহিরার ওয়েলকামের জন্য। শিরিন বলে, আমি জানি তোমাদের অদ্ভুত লাগছে সবটাই, তাই না? শিরিন মাহিরার হাত ধরে বলে, দেখো মা, ভুল তো সবারই হয়, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে তোমরা সুযোগ দাও, আমাকে মাফ করে দিও মাহিরা, তোমাকে অনেক কথা বলেছি আগে ও পরেও। মাহিরা বলে, ছিছি মা, এসব কি বলছেন আপনি, আমি আপনার কোনো কিছুই মনে নেইনি, বিশ্বাস করুন। আর শুক্রিয়া এত আয়োজন করার জন্য মা। শিরিন বলে, এসো এসো, দাঁড়াও এখানে। এই কে আছিস, কেকটা আন, আজকে একটা বিশেষ দিন, আর কেক কাটবো না তাই কি হয়? মাহিরা বলে, মা, জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি বিশেষ দিনকে কেক কেটে উদযাপন করা গুনহায়ের কাজ, আমরা অবশ্যই এর শরিক না হই, এমনিতেই কেক সবাইকে খাইয়ে দিই, কিন্তু উদযাপনের মধ্যে নয়। শিরিন বলে, আচ্ছা ঠিক আছে, আবির তুমিও খেয়ে নাও। আর মাহিরাকে কালকে আনোনি কেন? কালকে থেকে অপেক্ষা করছি তোমার। আবির বলে, আসলে মাম্মা, মাহিরা পাপাকে রেখে আসতে চাচ্ছিল না। আর হ্যাঁ, এই যে মাহিরার বাবা। শিরিন কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ও আচ্ছা আচ্ছা, আসুন বেয়াই, আপনাকেও তো সযত্নে আপ্যায়ন করতে হবে। মাহিরার বাবা শিরিনের হাত ঝাড়ি দিয়ে ফেলে। মাহিরা বলে, মা, আসলে আব্বাজান একটু। শিরিন বলে ওঠে, বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, ওনাকে নিয়ে ওপরে যাও, কাল থেকে তো বিশ্রাম করতে পারোনি, আর আমিও আমার ছেলের বইয়ের চেহারাখানা দেখলাম না। দেখি মা, মুখ খোলো। মাহিরা বলে, মা, এখানে তো অনেকেই আছে। মাহিরা পর্দায় পরিপূর্ণ, তাই নিকাব খোলেনি।
শিরিন বলে, ও আচ্ছা, তাই তো বলি নিকাব না খুলে কথা বলছো কেন? যাও মা, উপরে গিয়ে বিশ্রাম করো। আবির, তুমিও যাও, কিছুক্ষণ পর না হয় হসপিটালে যেও। আবির বলে, না মা, আমাকে বেরোতে হবে, ওকে ওপরে দিয়েই চলে যাব। আবির ঢং করে বলে, আচ্ছা মাম্মা, মাহিরাকে কি আগের রুমেই দিয়ে আসবো না আমার রুমে? শিরিন বলে, দুষ্টুমিটা ছাড়লে না আবির। সবাই হেসে দিল। মাহিরা লজ্জা পায়। মাহিরাকে নিজের রুমের দরজা খুলে আবির বলল, মহারানী যান, এই রুম এখন থেকে আপনার।